আজকের নাটক ছায়া ছায়া পথ। রচনা আসকার ইবনে শেখ, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান ছায়া ছায়া পথ। আয় মনু, আজাদ, আয় কালাম, আয় শোন, আর ওইদের গায়ে কেউ হাত দিবি না, খবরদার। হইচই করবে না, সবাই সরে যাও। আরে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে হয়নি। যাও, ভিড় করো না, যাও বলছি। ও সেলিম সাহেব, এই বিলাসী গাড়ি নিয়ে নোংরা বস্তি এলাকায় হঠাৎ আসার শখটা জাগলো কেন? আচ্ছা দেখুন, যত বড় লোকই হন না কেন, অ্যাক্সিডেন্টটা ঘটে গেলে এত করে টের পেতেন, বুঝলেন? বাচ্চা ছেলেটা হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দৌড়ে গেল, তাই। যান, যা আবার হয়েছে, এবার চলে যান। মানিক, মানিক, ও মানিক। ওই ফেল্লা, কই কই থাকোস? ওই দেখোস না খেয়ালি বড় লোকদের গাড়ি বস্তির আশায় এসে গ্যাঞ্জাম লাগায়। ওই তোরা সব আড্ডা মারস না? আমরা গাড়ি থামামু কেমন? তাছাড়া ওই দোস্ত ওই বাচ্চা গাড়ি তো অল্পের লাগে বাইসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এমনি করে মরবে একদিন সব। আপনারই খেয়ালের জন্য এই ঝামেলা, খালাম্মা। হ্যাঁ সেলিম, দোষটা আমারই। হঠাৎ ভাবলাম বস্তির দিকটা হয়েই যাই, তবুও তো রক্ষা। মানিক ছিল ওখানে। ওখানকার মাস্তানদের নেতা যখন, তখন আর থাকবে না কেন? আমার মানিক ওখানকার মাস্তানদের? আমাদের এখান থেকে চলে যাবার পর ওখানেই তো সে আস্তানা গেড়েছে। কেন, আপনি তা জানতেন না? না, ওখানে এক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে সে যায় বলেই তো জানতাম, কিন্তু এই কিছুদিন ধরেই আপনাদের মা ও ছেলের মধ্যে চলছে মন কষাকষি আর মান অভিমান। আমি জানি মানিকের খোঁজে আপনি এই বস্তির দিকটা গিয়েছিলেন, আর তাতেই মানিক আমাকে কথার চাবুক মারার সুযোগটাও পেল। শুধু কি কথা ডাক্তার সাহেব, কথার চাবুক মাইরা দিল আমাগো মানিক ভাই। মানিকের আম্মা রাহেলা বেগমও ছিলেন ওই গাড়িতে? এই যে মানিক, এই শুনলাম তোমার আম্মার গাড়ি নিয়ে হ্যাঙ্গাম হতে যাচ্ছিল, ওই গাড়িতে করে তারা হয়তো তোমার খোঁজেই। আমাকে খোঁজার কি আছে? আমি কি গরু ছাগল যে হারিয়ে গেছে? রাগ করে চলে গেল মনে হলো। এই মায়ের কথায় আজকাল মানিক ভাই সামান্যই তো রাইগা যায়। এইটা একটা রোগে দাঁড়িয়ে গেছে। আমিও লক্ষ্য করেছি, এটাকে একরকম রোগই বলতে হবে। আপনি তো রোগের কারণ ধরে ওষুধ দেন। আচ্ছা, এই মানিক ভাইয়ের রোগটা সারাইতে তেমন করে ওষুধ দিতে পারেন না? রোগটা যে মনের, আমার ওষুধে সারানো মুশকিল। ও এই যে বাবা সেলিম, ঘটনাটা শুনবার পর থেকেই বুকটা আমার, মানে আজকালকার বস্তিতে গাড়ি অ্যাক্সিডেন্ট, মাস্তানদের এলাকা। যতটুকু জানি মানিক এখন রীতিমতো মানে মারাত্মক কিছু ঘটেনি, তবু আপনার এতটা টেনশন? আপনার সম্ভাব্য বিপদের কল্পনাই ছোট সাহেব। তা না হলে আমি তো জানি কি অদ্ভুত রকমের ভালো মানুষ আপনার ওই খালাম্মা। এতদিন মানে এক যুগেরও বেশি কাল ধরে আপনাকে নিজের ছেলের মতো করেই সেবা যত্ন করে এসেছেন। আর মানিক তো নিজের ছেলেই, দুই ছেলে এক মা, যাকে বলে রীতিমতো একটা। ম্যানেজার সাহেব, পেঁচানো কথা রেখে যা বলতে চান একটু সোজাসুজি বলুন তো। জি, আমি সোজা কথাই পছন্দ করি। তাছাড়া আমি এখন যথেষ্ট বড় হয়েছি, কি বলেন? জি, হয়েছেন। মিস্টার মাসুদ খানের একমাত্র সন্তান আমাদের ছোট সাহেব। এখনো ড্যাডির দুটো এস্টাবলিশমেন্টের একটি খান এজেন্সি চালান আপনি। জি, ব্যবসাপাতি ম্যানেজ করি, ম্যানেজার। এখানে ড্যাডির পরিবার বলতে আমাকে কেন্দ্র করে কিছু লোকজন, তাই না? জি, আপনার ড্যাডি বিদেশেই থাকেন, আর আপনাকে কেন্দ্র করে যে পরিবার, সেটা ম্যানেজ করেন খালাম্মা। আইনত পর হলেও বাস্তবে খালাম্মা আমার একান্ত আপনজন। জি, আপনাদের মধ্যে সুগভীর এক মধুর সম্পর্ক বিদ্যমান।
কিছুদিন আগে আপনি খালামার খরচাপাতির সম্পর্কে আকারে ইঙ্গিতে কি যেন সব বলছিলেন। জি, সোজাসুজি বলা সম্ভব নয় বলেই বোধহয় আকার ইঙ্গিতে বলতে চেয়েছিলাম যে আমাদের সকলের শ্রদ্ধেয় খালাম্মা খরচার জন্য যখন যা চান আপনার ড্যাডির নির্দেশ অনুসারে আমি তা কাল বিলম্ব না করে দিতে বাধ্য। ও, এতদিন ধরে যা তিনি নিয়েছেন তার একটা হিসাব আমি পেতে চাই। অনতি বিলম্বেই আমি তা দিয়ে দেব ছোট সাহেব। বুঝলেন ডাক্তার সাহেব, মানিক ভাইয়ের জীবনটা যেন একটা সিনেমা। হ্যাঁ রে ফেলু, তোর মা জীবিত থাকতে তার মুখে অনেক কথাই শুনেছি। মানিকের ছোটবেলার কথা, রাহেলা বেগমের অসহায় অবস্থার কথা। হঠাৎ করে মানিকের সামান্য কেরানি বাপ মারা গেল। রাহেলা বেগমের আশ্রয় বলতে রইল একই বাসার সাথী ভাড়াটে আর এক কেরানি রহমান সাহেবের সংসার। আমার মা তখন ওই সোরাজিয়ের কাজ করতো ওই রহমান সাহেবের বাসায়। রাহেলা বেগমের এমন কোনো আপনজন এই শহরে ছিল না যার কাছ থেকে কোনো সাহায্য আশা করা যেত। শিক্ষা দীক্ষাও তেমন কিছু না, গায়ে ফিরে যাওয়ার মতো সুবিধাও ছিল না। এই আটকে গেল এক অসহায় অবস্থায়। কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল হাতের টাকা পয়সা, সামনে ঘোর অন্ধকার। শেষে অনেক খোঁজাখুঁজির পর পেল একটা চাকরি। রহমান সাহেবের আশ্রয়েই থাকছে এখন। প্রায় এক যুগ আগের সে কাহিনী শুনলাম তোর মায়ের মুখে। এমন চাকরি পাইল মানিকের মায় যে টাকা পয়সার চিন্তা দূর হইলেও আরেকটা চিন্তা তারে ঘিরে ধরছে। কি চিন্তা ফেলুর মা? চাকরিটা হইল একটা বড় লোকের বাসায়, বড় লোক পোলার একমাত্র সাওয়াল। মা মরা সেলিমের দেখাশোনা করা, রাত দিন 24 ঘন্টা। তারে সাইরা নিজের সাওয়ালের কাছে আসলেও বেশিক্ষণ থাকতে পারবো না, এই নাকি চাকরির শর্ত। এখন কোন দেখি ডাক্তার সাহেব, মায়েরে ছাড়া মানিক থাকবো কেমনে? আর মানিক রে সাইরা তার মাই বা থাকবো কেমনে? ওই বড় লোকের নাম মাসুদ খান, খান এজেন্সির মালিক। ওই অফিসের 2 কেরানি আমার কাছ থেকে ওষুধপত্র নেয়। তাদের কাছ থেকে শুনেছি মানিকের আম্মা মাসুদ খানের ছেলের দেখাশোনার দায়িত্ব পেয়েছে। কিন্তু মানিকের মায়ের চিন্তা তো থাইকে গেল ডাক্তার সাহেব। এক সমস্যার সমাধান করতে গিয়ে সৃষ্ট হলো আরেক সমস্যা। সমস্যা শেষ হয়েও শেষ হলো না হে। কেরানি 1 এবং কেরানি 2 কাজ থামিয়ে হা করে এলে যে, বুঝতে পারলে না? না না, বুঝবার মতো ব্রেন থাকলে তো খান এজেন্সির এই ম্যানেজারের কোনো অসুবিধাই আর থাকতো না। বলছি, আমাদের মালিক মাসুদ খান সাহেবের ওই মামরা ছেলে সেলিমের দেখাশোনা করার জন্য মহিলা নিয়োগের কথা। ও বুঝতে পেরেছি। এখন সমস্যার কথা বলুন স্যার। ওই শেষ হয়েও হলো না শেষ, এই সেখান থেকে বলুন স্যার। হ্যাঁ, সমস্যা ছিল ওই সেলিমের জন্য গভর্নেন্স জাতীয় কাউকে নিয়োগ করা নিয়ে। পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। জি, শর্ত ছিল মহিলাকে হতে হবে বিধবা ও নিঃসন্তান। বিধবা হওয়াটা কোনো সমস্যাই ছিল না, সমস্যা ছিল এই জনসংখ্যা বিস্ফোরণের দিনে নিঃসন্তান হওয়াটা নিয়ে। যে খান এজেন্সির ছোট অফিসটা দেখে কারো পক্ষে বোঝা সম্ভব নয় যে তার মালিকের আয় উপার্জন কত। আর মামরা ছেলের গার্জিয়ান হবে একটু কম বয়সী, সুন্দরী, আধুনিকা, মানে স্মার্ট, বেশ স্মার্ট। বিজ্ঞাপনে খুব স্পষ্ট উল্লেখ না থাকলেও বুঝে নেওয়া ছিল সহজ। জি স্যার, বুঝে নিয়েই তো 27 জন মহিলা ইন্টারভিউ দিল, কিন্তু নিয়োগ পেল না একজন। বিদেশি স্বভাবের খান সাহেব বিরক্ত হলেন। পরের দিন প্রাইভেটলি দেখা করে নিয়োগ পেয়ে গেলেন রাহেলা বেগম। শর্ত ভেঙে? কম বয়সী বিধবা, সুন্দরীও, কিন্তু নিঃসন্তান নন। একমাত্র সন্তান মানিক হলো নতুন সমস্যা, সাংঘাতিক সমস্যা। আচ্ছা স্যার, এই সমস্যা নিয়ে রাহেলা বেগম যে পোস্টে জয়েন করলেন তার ডেজিগনেশনটা কি? খালাম্মা। খালাম্মা।
খান সাহেবের নির্দেশ, রাহেলা বেগম সেলিমের খালাম্মা। এসে গেছেন? বাইরে থেকে এসে এখানেই আসছেন। ম্যানেজার সাহেব, জি স্যার। একটু পরেই আমার ফ্লাইট। সেলিমের আম্মাকে যা যা বলার বলে দিয়েছি। এই খামটায় আছে আমার এই পরিবার সহ আপনার করণীয় কাজের একটা তালিকা ও কিছু নির্দেশ। রাহেলা বেগমের কাছেও এর একটা কপি দিয়েছি। আমার প্রতিটি নির্দেশ যথারীতি পালিত হবে এই আমি চাই। আপনাদের স্মরণ রাখতে হবে, রাহেলা বেগম তার দায়িত্ব কতটুকু কিভাবে পালন করছেন তার বোঝাপড়া করব আমি, অন্য কেউ নয়। আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে স্যার। তুমি কোথায় ছিলে আম্মা? বাসায় একা থাকতে আমার কত খারাপ লেগেছে। ছিলাম মানে আমি তো এক জায়গায় চাকরি করছি মানিক, সেখানে আমাকে থাকতে হয়। আব্বার মতো চাকরি করছো তুমি? ওই চাকরিটাই? না বাবা, আর একটা চাকরি। চাকরির টাকায় আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। মন দিয়ে পড়াশোনা করবে তুমি, পড়াশোনা করে অনেক বড় হবে, তখন আমরা সবসময় একসঙ্গে থাকবো বাবা। এখন থাকবে না? না বাবা, কিছুদিন আমাকে ওখানে একা থাকতে হবে তো। রাতে আমি তোমার পাশে আর ঘুমাবো না? কিছুদিন মানিক, কিছুদিন, তারপরেই। রহমান সাহেবের বিবির কাছে শুনছি ঘুমের ঘোরে মানিক পাশের খালি জায়গায় হাত দিয়া গাড়ি যেন ধরতে চায়। ঠিক ওই সময় ওর মায়েরও কি এরকম হয় না? হয়। একদিন জিগাইলাম মানিকের মারে, আমার কথা শুই না ডুকরাইয়া কাইন্দে উঠল মানিকের মায়। এমনি অবস্থায় বাচ্চাদের মনে একটা খারাপ প্রভাব পড়তে থাকে, বিগড়ে যেতে থাকে ওদের মন। মনে হয় এরই মধ্যে মানিকের মনটা বিগড়াইয়া গেছে। এই দিন নতুন জামা কাপড় কিনা আগের থেকে ঠিক করার সময়ে মানিকের মা এলো রহমান সাহেবের বাসায়, কিন্তু মানিক বাসায় নাই। হতাশ হইয়া মানিকের মা আমারে কয়, সব জায়গায় খুঁজলাম ফেলুর মা, কিন্তু মানিককে কোথাও পেলাম না। কোনোখানে গিয়া পুলাপানের লগে খেলতেছে বোধহয়। আমার কপালে না জানি কি আছে। কাইন্দেন না বিষয়, আল্লাহ আপনার এসব দুঃখের দিন একদিন পার করব। আমি মানিকের জন্য নতুন জামা কাপড় রহমান সাহেবের বিবির কাছে রেখে এসেছি। ফেলুর মা, জি তুমি বোন মানিককে একটু দেখে শুনে রেখো। জি, তোমাকে আমি প্রতি মাসে কিছু টাকা দেবো। না না, এর লাগে টাকা দেওয়া লাগবো কেন? আমি তারে এমনি দেখে শুনে রাখবানে। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে ফেলুর মা। মানিক বাসায় এলে বলো আমি তাকে দেখতে এসেছিলাম। আসি ফেলুর মা। আসো। হায় রে মায়ের কপাল, রোজগারের ধান্দায় অন্যের সওয়াল পুষতে গিয়া নিজের সওয়াল পর হইল। এই যে মানিক, হই তুই এখন কই আসিলি? হ্যাঁ, তোর মায়ে তোরে না পাইয়া এই মাত্র চইলা গেল। আরে কি হইল? বিছনার বালিশে মুখ লাগাইয়া কান্দাছস নাকি? মানিক শোন, কান্দিস না, আহা কান্দিস না, চল চল তোরে হাত মুখ ধোয়া দিয়া নাস্তা খাইতে দে। ম্যানেজার সাহেব কিছু বলছেন আমাকে? আপনার এ মাসের মায়নাটা নিয়ে এসেছি খালাম্মা, নিন, গুনে নিন। ঠিক আছে, গুনতে হবে না। মায়ের মনটা কি কিছু খারাপ? না না, খারাপ হবে কেন? মানে ইয়ে বলছিলাম কি, সেলিমের সেবা যত্নে আমার কোনো ত্রুটি হচ্ছে কি না জানতে ইচ্ছে করে। না 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 না, ও কথা বলবেন না মা।
আমাদের মহাভাগ্য আপনার মতো একজনকে পেয়েছি সেলিমের জন্যে। খান সাহেব এক আজব মানুষ। এখানকার সংসারে তার মন নেই, বিদেশ বিভুঁই ঘুরে বেড়ান। ছেলেকেও বিদেশে নিয়ে যান না কেন জানি না। বেগম সাহেবার মৃত্যুর পর থাক, তবে খান সাহেব হয়তো প্রমাণ করেই ছাড়লেন যে টাকা দিয়ে সব কিছুই পাওয়া যায়। এখানকার বিজনেসের ব্যাপারে পেয়েছেন আমাকে, আর সেলিমের জন্য আপনাকে। আচ্ছা, আসি মা। মা পুতের এই অবস্থার মধ্যে আর এক সমস্যা দেখা দিল ডাক্তার সাহেব। আর এক সমস্যা? রহমান সাহেবের বিবি সন্দেহ করতে আরম্ভ করলেন মানিকের মা আর রহমান সাহেবের নিয়া। তাই নাকি? বাধ্য হইয়া মানিকের মা চিঠি দিল খান সাহেবের কাছে। সব কিছু জানাইয়া লেখলো এই চাকরি করা তার পক্ষে আর সম্ভব না। কিন্তু খান সাহেব উত্তর দিলেন, মানিকরে আমার বাসায় নিয়ে আসো, সেলিমের সাথে তারেও তুমি বড় কইরা তোলো। এরপর রাহেলা বেগম মানিকরে খান সাহেবের বাসায় নিয়ে গেল। এতে দুই দিকে বাইসা গেল মানিকের মা। একটু বিশ্রাম করতে চাই স্যার। কিসের বিশ্রাম? টাইপ করতে করতে বুড়া হয়ে গেলাম তো, তাই একটু বিশ্রাম। এই কয় বছরে চুল পেকে গেছে স্যার সবগুলো। এক মেয়ে, টাকা পয়সার হিসাব, তাই একটু বিশ্রাম স্যার। আর আমার বিশ্রামের ব্যবস্থা করবে কে? 2 সন্তান 1 মা, তাদের ঠেলা সামলাতে সামলাতেই কেটে গেল কটি বছর। 2 সন্তান আর 1 মাতে তো এই একদিন ধরে ভালো করে সামলে যাচ্ছেন স্যার। কি বলতে চাও? উত্তর দেবার আগে ভুলে যেও না তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি। হ্যাঁ, 2 সন্তান আর 1 মাকে সামলাতে গিয়ে আপনি ছাড়া আমাদের অনেক কাছাকাছি এসে পড়েছেন তো, তাই আমাদের মধ্যে দূরত্বটা অনেক কম স্যার। আবার বলছি, কি বলতে চাও? আমাদের দিয়ে খেলিয়েছেন। আমরা খেলেছি। 2 সন্তানের মনে নানাভাবে সন্দেহের বীজ বুনিয়েছেন। আমরা বুনেছি। 2 সন্তানই 1 মাকে বিশ্রী রকমের সন্দেহ করতে শিখে ফেলেছে, এবং 2 সন্তানই 1 মাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতেও শিখেছে। আর এরই মধ্যেই যুবক মানিক মিয়া মাকে ঘৃণা ভরে ঝেড়ে ফেলে আস্তানা গেড়েছে ওই বস্তির ডাক্তারের আড্ডা। এবং নজর করে দেখুন স্যার, ওই যে যুবক সেলিম সাহেব, তার জান্নাতবাসিনী মায়ের ফটোর কাছে দাঁড়িয়ে আপন মনে কি যেন বলছেন। আমি শুনেছি আম্মা, এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে ড্যাডির সঙ্গে তোমার দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল অনেক। ড্যাডির বহির্মুখী জীবনধারাকে তুমি কখনো সমর্থন করতে পারোনি আম্মা। তাই তুমি তোমার জীবনবোধকে আঁকড়ে থেকে শিশু সেলিমকে নিয়ে রয়ে গেলে এখানে, আর ড্যাডি ছিটকে পড়লেন বিদেশ বিভুঁয়ে। তারপর একসময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে বহু দূরে, আর ড্যাডি তোমার সেলিমকে প্রতিপালনের দায়িত্ব দিলেন কোনো এক রাহেলা বেগমকে। তিনি হলেন আমার খালাম্মা। দায়িত্বের সঙ্গে তিনি পেলেন অনেক অধিকার, কিন্তু এই বাড়ির সঙ্গে সংশ্লিষ্ট সকলের মতো আমার মনেও দিনের পর দিন জন্ম নিয়েছে একই প্রশ্ন, কে এই রাহেলা বেগম, কে এই খালাম্মা, তার এত অধিকার কেন? তাই ম্যানেজার সাহেবের কাছে বিশ্রাম চাইছিলাম। একটু বিশ্রাম। বিশ্রাম চাও, পাবে, কিন্তু কেমন করে যে তোমরা কথা বলো। কিন্তু আমাদের খালাম্মাকে মানিক মিয়া কি বলে? সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যার আলো আধারেতে বেশ উত্তেজিতভাবে কথা বলতে শুনলাম খালাম্মা আর তার সন্তান মানিক মিয়ার। আমরা ছিলাম বেশ আড়ালে। হ্যাঁ, বেশ আড়ালে। আমার উপর
কেন যে তোর এত রাগ বুঝতে পারছি না। তুই আমার উপর খুশি নস তা অনেক দিন থেকে লক্ষ্য করছিলাম। সেদিন তো আমাকে ছেড়ে চলেই গেলি, কিন্তু কোথায় থাকিস, কি করিস, কিছুই আমি জানি না। এ যদি করবি তাহলে কার জন্য আমি খেটে মরছি পরের বাড়িতে? আমার জন্য যে খেটে মরার দরকার নেই তা তো অনেকদিন থেকে বুঝতেই পারছিলে আম্মা। তবু যে কেন খাটছ তার কারণ তুমিই জানো। সেলিমদের সঙ্গে তোমার সম্পর্ক বেশ পাকাপোক্ত বলেই তো মনে হয়। পাকাপোক্ত সম্পর্ক? সেলিম তোমাকে মায়ের মতোই জানে, তোমাকে না হলে তার চলেই না। আর তোর তোর চলে রে মানিক? গরিব কেরানির ছেলে চলে যাচ্ছে তো। কিন্তু কিন্তু তোকে ছাড়া আমার চলে কি করে মানিক? যেমন করে চালাচ্ছ। মানিক, মানিক, হন হন করে চলে গেল মানিক। খালাম্মার চোখে অন্ধকার, ঠিক যেন সিনেমা। বড় বিচিত্র কাহিনী রে, বড় দুঃখের কাহিনী ওই রাহেলা বেগম আর তার মানিকের। তোর মা আজ বেঁচে থাকলে সেই হয়তো আমাকে বলতো এসব কথা। যাক, রাগ করে মানিকটা যে কোথায় গেল একটু খোঁজ করতে হয়। আমি একটু বের উপরে ফেলু। আমিও কয়েকটা জায়গায় ঘুরে দেখি পাই কিনা। কিন্তু ডাক্তার সাহেব, এই মায়ের উপরে মানিক ভাইয়ের অত রাগের আসল কারণটা কি? কি করছেন খালাম্মা এই যার জন্য মানিক ভাইয়ের অত রাগ? এই দুনিয়াটা যত বিচিত্র তার চাইতেও বেশি বিচিত্র মানুষের মন। দুনিয়ার বৈচিত্র্যকে ব্যাখ্যা করা যায়, বোঝা যায়, কিন্তু মানুষের মনকে ঠিকমতো বোঝাও যায় না, তার গতিবিধিকে ব্যাখ্যাও করা যায় না। মনের এমনি একটা অবস্থা মানুষকে ধ্বংসের পথেও নিয়ে যেতে পারে। তাইলে কি মানিক ভাইরে নিয়ে খুব চিন্তার কারণ আছে ডাক্তার সাহেব? আছেই তো চিন্তার কারণ। যাক, আর দেরি না করে চল আমরা বেরিয়ে যাই। মানিক, ও মানিক, তুমি এই সোহরাওয়ার্দী উদ্যানে? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। শেষে ভাবলাম এসব জায়গায় হয়তো তোমাকে পাওয়া যেতে পারে। কি ব্যাপার, আমাকে এত খোঁজাখুঁজির কারণ কি? শুনলাম সকাল থেকেই নাকি খোঁজাখুঁজি চলছে। এই হঠাৎ মনে হলো দিনরাত ওই ভাঙা ডিসপেন্সারিতে বসে কাটানোর কোনো মানে হয় না। ও, তাই প্রকৃতির শোভা উপভোগ করার খায়েশ জাগলো? প্রকৃতির সাধ্য কি এই বুড়ো মনটাকে আবার জাগিয়ে তোলে? এসব ব্যাপারে অন্তত একটা তাজা প্রাণের সঙ্গ তো চাই। কি ব্যাপার, বুড়োর মনে কোনো স্মৃতি টৃতি যাচ্ছে নাকি? হারিয়ে যাওয়া কোনো দিনের আকর্ষণ? অসম্ভব কিরে ভাই, কিন্তু এসব কথার আগে একটা প্রশ্ন। একটু আগে নাম ধরে ডাকার আগে পেছন থেকে লক্ষ্য করলাম কার একটা ছবি ছিঁড়তে যাচ্ছিলে। বোধহয় কোনো মায়ের ছবি, কোলে তার শিশু। হতে পারে। কিন্তু কেন? সদা হাস্যময় ডাক্তার সাহেব, হঠাৎ এত সিরিয়াস? উত্তর দাও, কেন? ক্যামেরার কার সাজিতেও মাতৃত্বের ভণ্ডামির ঢাকা পড়েনি বলে। ভণ্ডামির মরীচিকায় পরিণত হলো বেহেশতের আলো। জীবন সংগ্রামের হঠাৎ এই মতিভ্রম? না না, মতিভ্রম নয়, মরীচিকাও নয়, শুধু আবেগ মুক্ত এক সত্যের সন্ধান। যে মহাসত্য প্রতিষ্ঠিত করে আল্লাহ স্বয়ং মাকে দান করেছেন উচ্চতম মর্যাদা,
তার প্রতি অসম্মান জানিয়ে সেদিনের ছেলে তুমি পেয়েছো আবেগমুক্ত অন্য এক সত্যের সন্ধান। তোমার সত্যে ধরা পড়ল না কার জন্য এক অল্পবয়সী বিধবা নতুন ঘরের স্বপ্ন না দেখে গ্লানি ভরা এক জীবন বেছে নিয়েছেন। আপনার মতন জ্ঞান বৃদ্ধের মহৎ বক্তব্য অনুধাবন করতে এই নিষ্ঠুর বাস্তব নির্মমতায় ক্ষত বিক্ষত আমার এই মন অক্ষম ডাক্তার সাহেব। বাস্তব নির্মমতার মধ্যে থেকেও সত্যকে আবিষ্কার করার মতো অভিজ্ঞতা তোমার নেই, তা আমি জানি মানিক। আচ্ছা, আপনার অভিজ্ঞতার কিছুটা আমাকে ধার দিন না ডাক্তার। যাক, কিছুক্ষণ আগে কোনো স্মৃতিটির কথা বলেছিলে না? হ্যাঁ হ্যাঁ, আছে নাকি তেমন কিছু? এক সময় তোমারই মতো এক তরুণ ছিলাম যখন, তখন এমন কিছু যে একেবারেই নেই তা কি করে হয়? আরে, সেই কাহিনী শোনার জন্যই তো আমি এত উদ্গ্রীব হয়ে আছি ডাক্তার। সেই গাঁয়ের ব্যাপার। একটি ষোড়শী, নাম ফাতেমা, অনেক দিনের পরিচয় পরিণত হলো প্রণয়ে। অতঃপর পরিণয় হলো না, কারণ প্রণয়ের সেই কথাটি মুখ ফুটে কখনো বলতে পারিনি তাকে। এই বুঝি আজিমউদ্দিন ডাক্তারের প্রেম, সব কিছুই মনে মনে। অথচ সে কথা জানল না ফাতেমা বেগম, আর ফাতেমা বেগমের মনের কথাও জানল না বেচারা আজিমউদ্দিন। ভাবে ভাবে ব্যাপার শেষ। এই যে জানতে চেয়েও না জানা, পেতে গিয়েও না পাওয়া, তার স্মৃতি বড় মধুর হে দাদু। তবে কি ডাক্তারের লেট ম্যারেজ এই মধুর স্মৃতিরই পরিণামে? অনেকটা তাই। তবে বেশ কিছুদিন পর তার সাথে দেখা হয়েছিল। তখন তার অবস্থা বড়ই করুণ। একমাত্র ছেলেকে নিয়ে ফাতেমা তখন বিধবা। আমার ভাগ্যের কথা সবই তো শুনলেন। শুনলাম ফাতেমা, স্বামীর খেতি জমিও এমন কিছু নেই। বাচ্চা ছেলেকে নিয়ে ভাইয়ের সংসারে গিয়ে ওঠাও সম্ভব নয় বললে। বলছিলাম কি, এমনি অবস্থায় ছেলেকে নিয়ে একটা নতুন সংসারে গিয়ে উঠলে ক্ষতি কি? আমার রহমত আলী বড় হয়ে যদি জিগায় তার বাপের পরিচয় থেকে তারে আমি বঞ্চিত করলাম কেন? যদি জিগায় সংসারে তার একমাত্র আপন সেই মায়ের মুখ আমি নতুন ঘোমটায় ঢাইকে দিলাম কেন? তখন তখন তারে আমি কি জবাব দিব ডাক্তার ভাই? উপায়ান্তর না দেখে অনেকেই এমনটি করতে বাধ্য হয়। দেবার মতো এই উত্তরটা তো আছে ফাতেমা। না, আমার জন্য নাই। দোয়া করেন ভাই, এই একলা ভিটায় থাককেই যেন রহমত আলীরে আমি মানুষ করে তুলতে পারি। আমার মনে সেই জোর আছে। জানো মানিক, পরে খবর নিয়ে জেনেছি কঠোর পরিশ্রম করে সংসার চালাচ্ছে ফাতেমা। ধান কিনে এনে চাল করে বিক্রি করছে। মার ছেলের খাওয়ার মতো চাল থেকে যাচ্ছে লাভের অংশে। তার সঙ্গে বাড়ির ফলফলারি বিক্রি আছে, বকরি ছাগল রাখানি আছে। এসব করেই দিন গুজরান করছে ফাতেমা। আজ ফাতেমার সেই রহমত আলী তোমারই মতো বড় হয়ে উঠেছে হয়তো। ডাক্তার দাদু, ফাতেমা বেগমের বর্তমান ঠিকানাটা কি? আছে, দেওয়া যাবে, কিন্তু কয়েক মাস আগে সে অঞ্চল ডুবে গেল বানভাসিতে। চলুন ডাক্তার দাদু, বাসায় ফেরা যায়। একটা বিষয় আমাকে খুবই ভাবিয়ে তুলছে খালাম্মা, কিন্তু তা বলতে আমার বেশ সংকোচ লাগছে। যা বলতে চাও নিঃসংকোচে বলতে পারো সেলিম। ম্যানেজার সাহেব বলছিলেন আমাদের পারিবারিক খরচাপাতির কথা। তার ধারণা খরচাপাতি কিছুটা বেহিসেবি রকমেরই হচ্ছে, আর ড্যাডি নির্দেশানুসারে এই ব্যাপারে নাকি ম্যানেজারের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতাই নেই।
তোমার ড্যাডির একটা নির্দেশনামা ম্যানেজার সাহেবের কাছে আছে, আমার কাছেও আছে। সেটা পড়লেই বুঝতে পারবে এত সব বছর ধরে ইচ্ছে মতো খরচ করার অধিকার আমাকে দেয়া হয়েছে। আর সে অধিকার আমি শুধুমাত্র তোমার প্রয়োজনেই কাজে লাগিয়েছি, আমার বা মানিকের প্রয়োজনে নয়। সেই প্রয়োজন আমি মিটিয়েছি আমার মাইনে থেকে। কিন্তু ড্যাডির নির্দেশনামায় এই যে ইচ্ছামতো খরচের অবাধ অধিকার, সেটা... সেলিম, তোমার এই খালাম্মার প্রতি এমন অকারণ কোনো ইঙ্গিত করো না যার উপর সুরুচির কোনো আবরণ নেই। এর মধ্যেই তোমার ড্যাডিকে আমি আসতে অনুরোধ করেছি, কারণ এখানে আমার থাকার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তার আসবার আগে কোনো নোংরা কথা যেন আমাকে শুনতে না হয়। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। নোংরা কথা, নোংরা কথা! আমার মৃত্যুর পর এমনি এক ব্যবস্থাপনায় কেন আমাকে বড় করে তোলা হলো? কেন কেন? এই থামাও তোমার টাইপিং। এত রাত্রে এই টাইপিং এর শব্দ অসহ্য। টাইপিং এর শব্দ আর নাই, হিসাব মিলানোর কাজও শেষ। এমন ফিস ফিস করে কথা বলছো কেন? একটা ভয় পাওয়ার মতো অবস্থা হয়। ভয় তো আমাদের মনেও স্যার। অনেক দিন পর খান সাহেব আসবেন, হিসাবপত্র দেখবেন, ছাপোষা কেরানি তো, তাই ভয়। তোমাদের হয়তো সহায়তা করার জন্য, কিন্তু আমার ভয়। এইরকম করে কথা বলে না, স্বাভাবিকভাবে কথা বলুন। প্রথমেই খান সাহেব জিজ্ঞাসা করবেন নির্দেশনামার বাইরে গিয়ে রাহেলা বেগমের নামে কুৎসা রটনা হলো কেন। আকারে ইঙ্গিতে মানিক আর সেলিমকে বুঝানো হলো কেন যে মাসুদ খানের সঙ্গে রাহেলা বেগমের রয়েছে একটা কুৎসিত সম্পর্ক। আকারে ইঙ্গিতে উত্তর দিতে হবে। শর্ত ভঙ্গ করে আপনি ওই মহিলাকে নিয়োগ করে খরচাপাতির অধিকার দিয়েছিলেন বলেই লোকজনের এমনি ধারণা। উত্তরটাকে গ্রাহ্য না করে খান সাহেব যদি হিসাবপত্রের গরমিল আবিষ্কার করে, যদি বলেন বছরের পর বছর ধরে তোমরা আমার ধন সম্পদ হস্তগত করেছ, তোমাদের কি নিশ্চিত বিশ্বাস খান সাহেব 2 নম্বর বিজনেসে এখানকার সঞ্চিত ধন সম্পদ দিয়ে ঘাটাঘাটি করবেন, তাও আমাদেরকে টার্গেট করে? রাহেলা বেগম সম্পর্কে সন্তানদের ধারণাকে ক্লিয়ার করার জন্যে অবশ্যই করবেন। বিশেষ করে সেলিমের ভুল ধারণাকে ক্লিয়ার করার জন্যে। তোমরা আবার ফিস ফিস করে কথার ধরন অস্বাভাবিকতার দিকে নিয়ে যাচ্ছ। যাও, এখন আমাকে একলা থাকতে দাও। যাচ্ছি। আপনি আবার রাতের আলো আধারিতে দেয়ালে টাঙানো ওই ছবিগুলোর দিকে বেশি তাকাবেন না যেন। মনের ভুলে ভ্রান্তির মায়াজালে আটকা পড়তে পারেন স্যার। যাও, একলা থাকতে দাও। আসসালামু আলাইকুম। খান সাহেবের ছবি, চোখে তার তীক্ষ্ণ তীব্র দৃষ্টি। কিন্তু আপনার সঞ্চিত অবৈধ অর্থে আমি ভাগ বসাবো না কেন? আইন মোতাবেক হিসাব চাইবেন, তাই তো ওই কলঙ্ক, সমস্যার সৃষ্টি। আমি আসছি ম্যানেজার, আসছি, আমি আসছি। দারোয়ান! স্যার, অফিস বন্ধ করো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কে কে? আমি মানিকের আম্মা। বসো মা, বসো। হঠাৎ আমার এই বস্তির ডিসপেন্সারিতে তুমি? আমি জানি অনেক দিন ধরেই মানিক আপনার একান্ত আপনার জন্য। আমার ধারণা আমাদের মা ও ছেলের মধ্যকার একটা সমস্যার কথা আপনি জানেন। জানি না এমন কথা বলবো না মা। আমি যে এখন মানে সমস্যাটা
মানিক কোথায়? সম্ভবত বেড়াতে গেছে। কোথায়? যাবার সময় দেখা হয়নি। ওই ফেলুর মুখে যা শুনলাম তাতে মনে হলো আমার এক আত্মীয়ার কাছেই গেছে সে। শুধু বলে গেছে শিগগিরই চলে আসবে। ও, আমি তাহলে আসি বাবা। ঝড় আসবে হয়তো। অসম্ভব না। জানো মা, রৌদ্র তাপে বাষ্প জমে জমে মেঘের সৃষ্টি হয়। কখনো প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করে সেই মেঘ। এতে মানুষের করার কিছুই থাকে না, শুধু ঝড়ের কবল থেকে সব কিছু বাঁচাবার চেষ্টা করতে পারে মানুষ। তবে সেই ঝড়ও একসময় থেমে যায়, শান্ত হয়ে আসে প্রকৃতি। মানুষের জীবনটাও তেমনি। আমার বিশ্বাস মানিক সত্যকে উপলব্ধি করতে পারবে। কি কি আমার অজান্তেই চলে গেছে। এই যে ভাইজান, শুনুন। আচ্ছা, এখানে ওই ফাতেমা বেগম, রহমত আলী, তাদের বাড়িটা কোথায়? এখানে আসলো কয়েক মাস আগে। বানভাসিতে সব শেষ। আপনি কোত্থেকে আইলেন? ঢাকা থেকে। আমি ফাতেমা বেগমের সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে, দেখা হইব। কিন্তু তাই নি তো পাগলের মতো হয়ে গেছেন। কি বললেন? পাগলের মতো? পাগল হইব না কেন? রহমত আলীর বিয়ার সব ঠিকঠাক, এমন সময় আইল বানভাসি। রহমত আলী গেছিল বাজারে, আর ফিরে আসে নাই। কই যে তারে ভাষায় নিছে, বাচ্চা আছে কিনা মইরা গেছে, তাই না? তার কিছুই জানা নাই। বলেন কি? ওই যে ওখানে বৈশা বিড় করতেছে ফাতেমা পাগলি। আহেন আমার লগে। দক্ষিণ দুয়ারে ঘর তুললে তো ওই বিটায় তুলতে হয়। ওই ঘরটায় থাকবো আমার রহমত আলী। বিয়ে করাইয়া বউ আনুম ঘরে, আমার একমাত্র সাওয়ালের বউ। ছেলে বউ আমার দক্ষিণ দুয়ারে ঘরে থাকবো। আম্মা গো, ঢাকার থানে মেহমান আইছে, আপনার লগে কথা কইতে চায়। পাঞ্জিপতি দেখা কোন বিয়ার লগ্ন করে, চইল্লা গিয়া করব বিয়া শ্বশুরেরও করে। সাজিয়া গুজিয়া বিনোদ হইল আগুসার, গোড়ার উপরে বিনোদ হইল রে সওয়ার। আগে পাশে বাতি বাজে, বাজে ঢোল ডগর, বড় যাত্রী হইল যত পাড়ার নাগর। আরে অবাগিনী মা, তুমি বুঝি বরযাত্রী হইবা আমার রহমত আলী লগে? কিন্তু বাবা, কয়েকটা দিন যে দেরি করা লাগবো। বই লাইকা গয়না গাটি কিনা লাগবো, রহমত আলী লাইকা জামা কাপড়। আম্মা গো, আপনার রহমত আলী তো কাছে নাই। আগে যদি জানতাম নিমাই যাইবারে সারিয়া, কুলবতু বিষ্ণুপ্রিয়া না করাইতাম বিয়া। মাগো, আমি ঢাকা থেকে এসেছি। অন্য এক মায়ের সন্তান আমি। এলাম এক নজর আপনাকে দেখতে। খুব ভালো করছো বাজান। কইলা আরেক মায়ের সন্তান? জি। কেন তারে একলা থইয়া তুমি সাইরা আইলা কেন? জানো না পুত ছাড়া মায়ের বুক যে কত খালি লাগে। আত পৃষ্ঠ খাইছিল মায়ের মাঘ মাসা শীতে, আত পৃষ্ঠ খাইছিল মায়ের। মায়ের গায়ের বস্ত্রখানি জাদুর গায়ে দিয়া কত নিশি গুয়াইছিল মায় বুকে অনল নিয়া। হইয়া পুত্র মইরা গেলে পাশরিতাম দুঃখ,
বাচ্চা পুত্র সন্ন্যাস গেলে দেখবো কার মুখ রে, নিমাই চান সন্ন্যাসে যায় রে। আমি নিশ্চয়ই জানি মা, আপনার রহমত আলী অবশ্যই ফিরে আসবে। তুমি ঠিকই কইছো বাবা, আমার বুক এসে ফিরে আইবই। আচ্ছা বাবা, তুমি কি মনে করো কোনো দোষ দীক্ষা রহমত আলী আমার উপরে রাগ করছে? এই অবাগিনী মায়ের সাইরা সে চইলা গেছে। অসম্ভব কি মা, কত শয়তান আছে, শয়তানের ফেরাবে পইরা রহমত আলী হয়তো নিরুদ্দেশ। কিন্তু মায়ের বুক খালি কইরা সন্তান নিয়ে যায় এমন সাধ্য কার? না কার? না 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 মা, না, এমন সাধ্য কোনো শয়তানেরই নেই, কারও নেই। আপনার মতন মায়ের দোষ ধরবে রহমত আলী? তা হয় না। না, ফিরা যাও বাজান, মায়ের কাছে ফিরা যাও। তোমরা যাই না রাখো, কুপুত্র সতেক হয় কিন্তু কুমাতা কখনো নয়। আপনাকে দেখতে এসেছিলাম, দেখে গেলাম, এখন আসি মা। দিন রে ডাইকে ডুইকে গড়ল, রাড়ির পুত বাড়িত যাওক। ফেলু, ডাক্তার দাদু কোথায় রে? সেলিম গো বাড়িতে। ঠিক আছে, তুই থাকিস, আমি আসছি। আচ্ছা। ডাক্তার সাহেব, এখানে আছেন আপনি, রাহেলা বেগম আর সেলিম। কথা যা বলার তা আমিই বলবো। আমার আসার খবর পেয়ে গা ঢাকা দিয়েছে ম্যানেজার। দেখ, তার যথাবিহিত ব্যবস্থা আমি করব। আমার জীবনধারা, আমার কর্মসত্তা, এসবের রহস্যচিত্র আমি এখানে উদ্ঘাটিত করতে চাই না। আমি চাই একটি পরম সত্যকে প্রতিষ্ঠিত করতে। এক যুগেরও আগে এই রাহেলা বেগম তার স্বামীর অকাল মৃত্যুতে একমাত্র সন্তান মানিককে নিয়ে তার অসহায়তার কথা যখন আমাকে জানালো, তখন আমিও আমার প্রয়োজনের কথাটাই ভাবছিলাম। প্রয়োজনটা ছিল মাতৃহারা সেলিমের জন্য এমন একজন মহিলাকে পাওয়া, যিনি সালমা বেগমের মতোই তাকে মানুষ করে তুলতে পারবেন। তার বিনিময়ে টাকার প্রশ্নটা ছিল অতি তুচ্ছ। সেলিমের মা চাইতেন তার ছেলে গড়ে উঠবে তারই আদর্শে, আমার আদর্শে নয়। তিনি ছিলেন এক স্কুল শিক্ষকের কন্যা। যাক, রাহেলা বেগম সেলিমের অভিভাবিকার নিয়োগপত্র পেলেন, সঙ্গে পেলেন সেলিমের আম্মার মতোই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অবাধ অধিকার। রাহেলা বেগমের জন্য তার দায়িত্বটা ছিল যেমন কঠিন তেমনি নির্মম। সেই নির্মমতাকে লাঘব করার জন্যেই এক পর্যায়ে মানিককেও এ বাড়িতে নিয়ে আসার অনুমতি দিলাম। এই দীর্ঘ সময়ে রাহেলা বেগম তার দায়িত্ব পালন করেছেন পরম নিষ্ঠার সঙ্গে। সুদূর বিদেশ থেকে সব খবরই আমি রেখেছি, খুশি হয়েছি। কিন্তু ইচ্ছে করেই আমি থেকেছি বহু দূরে, যাতে রাহেলা বেগমের নারীত্বের মর্যাদায় কোনো কলঙ্কের ছোঁয়া না পড়ে। কিন্তু এই শয়তান ম্যানেজার সুকৌশলে কলঙ্ক লেপনে এগিয়ে হলে এমন এক মায়ের চরিত্রে, যিনি সেদিনের মতো আজও সম্পূর্ণ নিষ্পাপ। রাহেলা বেগম সম্পর্কে এই সত্যটিকেই প্রতিষ্ঠিত করতে আমি ছুটে এসেছি। এই মায়ের সেবা যত্ন পেয়ে সেলিম আজ এত বড়টি হয়েছে।
কিন্তু সেই মায়ের যথাযোগ্য সম্মান সে দিতে পারেনি, প্রকৃত মানুষ সে হতে পারেনি। তার আম্মার আশার সেলিম কি এই? আমি অপরাধী ড্যাড, খালামার কাছে আমি ক্ষমা প্রার্থী। মানিক এখানে নেই, আপনি আছেন ডাক্তার সাহেব। জি, আমার উপর কোনো হুকুম? আপনি মানিকের একান্ত আপনজন। আমার প্রতিটি উচ্চারিত বাক্য যদি বিশ্বাস করে থাকেন, তাহলে মানিকের কাছে তার মায়ের মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে দায়িত্ব দিয়ে গেলাম আপনারই ওপর। রাহেলা বেগম আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছেন, আপনি তাকে সঙ্গে করে নিয়ে যান। কে? মানিক। মানিক এসেছে তাহলে? কেন এসেছো মানিক? আমি আমার মাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু মানিক, আমার মায়ের উপযুক্ত মর্যাদা দিতে না পারলে? ফাতেমা মায়ের কণ্ঠে শুনে এসেছি কুপুত্র শতেক হয়, কিন্তু কুমাতা কখনো নয়। না না, ভয় নেই ডাক্তার। যদিও অন্ধকার রাত, তবুও বস্তিতে দেখে এলাম জ্যোৎস্নার আলোয় সেখানে ছায়া ছায়া পথ। আম্মার হাত ধরে আমি ঠিকই চলে যেতে পারবো ডাক্তার, ঠিকই যেতে পারবো। এসো আম্মা, এসো। ছায়া ছায়া পথ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় ছিলেন মাসুদ খান, আকা দে দিন মোহাম্মদ খান, সেলিম, ফেরোজ ইফতেখার, রাহেলা, খুরশিদ জাহান, ফাতেমা, মালা চৌধুরী, মানিক, সাজ্জাদ হোসেন খান, ডাক্তার আশিস কুমার লোহ, ম্যানেজার আহসানুর রহমান ভূঁইয়া, ফেলু এস এম মহসিন, ফেলুর মা সাইদা ইসলাম, কেরানিদ্বয় সিরাজুল হক মন্টু ও আব্দুল হাই দুরপার। অন্যান্য ভূমিকায় ছিলেন মাহবুবুর রহমান ও সেতু রহমান। সহযোগিতায় আব্দুল খালেক। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।